মেঘকুঞ্জের ইলশেগুড়ি সিজন 2 লেখনীতে নিষ্কামন পর্ব নাম্বার 22, 23, 24। অতীত। আশিকার মায়ের মারা যাওয়ার খবর শুনে তুরফা আর তাহিদ মির্জা বাড়িতে যায়। যেহেতু চয়ন আগে থেকে সেখানে উপস্থিত ছিল, সেই কল দিয়ে খবর দেয়। তাহিদ সেদিন আর না করেনি। পুরোটা সময় সবাইকে সে পর্যবেক্ষণ করেছে। বাড়িতে চারদিকে কান্নার রোল পড়ে গেছে। রঙ্গন পাঠানের চোখে পর্যন্ত পানি ছলছল করছে, অথচ আশিকা আর তার বাবার চোখে পানি নেই। তাহিদ মনে মনে ভাবল, আশিকা না হয় বুঝছে না তার মা আর নেই, কিন্তু আবির মির্জা চোখে তার বিন্দুমাত্র পানি নেই। পাষাণ নাকি এই লোক, নাকি বউকে ভালো টালো বাসত না। ওহির কোলে ছিল আশিকা, বারবার নিষ্পাপ মুখটা দেখছিল আর ডুকরে ডুকরে উঠছিল। সব থেকে বেশি ভেঙে পড়েছিল ইচ্ছে। সারাটা দিন সে এই মেয়েটার সাথে থাকতো। দুই ভাই তো সারাক্ষণ বাহিরেই থাকে, এখন কেমন করে থাকবে সে? কান্না করতে করতে হুট করে সেন্সলেস হয়ে গেল। ওহি তাড়াহুড়া করে আশিকাকে তাহিদের কোলে দিয়ে গিয়ে ইচ্ছেকে ধরলো। তাহিদের একটু বুঝতে সময় লাগলো, হলোটা কি। যখন বুঝলো তখন আশিকা তার কোলে, তার দিকেই তাকিয়ে আছে। তাহিদ ছোট ছোট করে তাকিয়ে বিড়বিড় করে বলল, এই মেয়ে, কাঁদিস না কেন? তার ফিসফিস আওয়াজ শুনে আশিকা হাসলো। তাহিদ এবার বিব্রত হলো, মায়ের দিকে এগিয়ে গিয়ে বাচ্চাটাকে দিয়ে দিল। আসলে বাচ্চার কাছে সে খুব একটা পছন্দ করে না কান্নাকাটি করার জন্য, অথচ আশিকাকে সে পছন্দ করলো না কান্নাকাটি না করার জন্য। আশি রিস্কি তুলে তুলে কাঁদছিল। অতিরিক্ত কাঁদার ফলে নাক, কান, গাল সব লাল হয়ে এসেছে। হসপিটালে কান্নাকাটি না করলেও যখন প্রতিবেশী এক চাচি বলল তার কাকিমণি আর কখনো কথা বলবে না, আদর করবে না, আর এ বাড়িতে আসবেও না, তখন থেকেই তার আর কান্না থামছে না। আরশির কাছে এতক্ষণ রায়ান থাকলেও কেউ ডাক দিতেই উঠে গেল। তাহিদ কিছু একটা ভেবে গিয়ে আরশির কাছে বসলো। কাঁদছো কেন? আরশি চোখ তুলে তাকালো। অন্য সময় হলে তাহিদকে দেখে অবাক হতো, কিন্তু এখন স্বাভাবিকই রইল। বলল, কাকিমণি আল আসবে কখনো? তবে তুমি তো যাবে তার কাছে একদিন। কবে? মরার পর। আমিও মরে যাব? একদিন সবাই মরে যাবে। আরশি আবার প্রশ্ন করতে চাইল, কিন্তু পারল না। তার আগে লাশ নিয়ে যাওয়া ঘোষণা দেওয়া হলো। তাহিদ উঠে গেল, সেও জানাজায় যাবে। আরশি রাগ করে কাউকে কিছু না বলে স্কুল ফাঁকি দিয়ে পাশের একটা পার্কে এসে বসে আছে। রাগ করার কারণ হচ্ছে আশিকা। তাকে পেয়ে বাড়ির সকলে আরশিকে ভুলে গেছে, এমনটাই মনে করছে সে। মা, ফুপিমণি সারাক্ষণ তাকেই কোলে রাখে, তার দিকে ফিরেও তাকাচ্ছে না। আর রায়ান, সে তো বন বন করে পাগল। কত খেলনা নিয়ে আসছে তার জন্য, কই তার জন্য তো কখনো আনেনি। কারো তো সময়ই নেই তার জন্য। বাবাকে কল দিল, সেও ব্যস্ত। যাবে না আর সে বাড়ি, থাকবে না তাদের সাথে। আর সে বারবার নাক টানছে আর এইগুলো ভাবছে। হুট করে তার পাশে এসে কেউ বসলো। আরশি কিছুটা চমকেই তাকালো, বলল, তুমি? তাহিদ মাথা নাড়ালো। এই পার্কটিতে সে ছোট্ট থেকে এসে বসে থাকতো। এর অবশ্য কারণ ছিল। কাপলদের সাহায্য করলে টাকা দিত, সেই টাকা দিয়ে তারা উল্টো পাল্টা জিনিস খেত। ভেবেই দীর্ঘশ্বাস ফেলল। বলল, তুমি এখানে কি করছো? কাঁদছো কেন? আর সে নাক টানছিল আর হাতের উল্টো পাশ দিয়ে নাক মুছছিল বারবার। তাহিদ একটা টিস্যু এগিয়ে দিল, নিল সে, নাক মুছে বলল, একটা কেউ আলা আমাকে ভালোবাসে না। তাহিদ ভ্রুকুঁচ গেল। এইটুকু মেয়ে কার ভালোবাসার কথা বলছে? মাথায় অন্য কিছুই এলো বোধ হয়। থতমত খাওয়া গলায় বলল, কে তোমায় ভালোবাসে না?
কেউ না, বাবা মা ফুপিমণি ফুপা লায়াল কেউ ভালোবাসে না, সবাই শুধু আশুকে ভালোবাসে। আরশির কান্নাকাটি করার কারণ এবার বুঝলো তাহিদ। আসলে বাচ্চা কাচ্চারা ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না, অল্পতেই জেলাস হয়ে যায়। আর যেহেতু আশিকার মা নেই, তাকে সবার সামলাতে হচ্ছে। এতে আরশির মনোভাব এমন হওয়ার কারণও বুঝলো। বলল, সবাই তোমাকে ভালোবাসে, একটা কেউ আমাকে সময় দেয় না। কাকে সময় দেয়? ওকে। তোমার মাকে একবেলা দেখতে না পেলে তোমার কেমন লাগে? আরশি ছোট্ট ছোট্ট করে তাকালো। স্কুল থেকে ফিরে মাকে না পেলে সে কান্নাকাটি শুরু করে দেয়। কেমন অদ্ভুত লাগে, খারাপ লাগে, বলো কষ্ট লাগে। তখন অন্য কোনো কিছুতেই মন ভরে না, না একদমই না। তাহলে ভাবো তোমার আশুর কত কষ্ট হয়, মা ছাড়া দুনিয়া পুরো অন্ধকার পিচ্ছি। আরশির কান্না থেমে গেল, হুট করে চুপ হয়ে গেল। কথাটা তার কানে বাজছে বারবার। রায়ান পুরো স্কুল খুঁজে আরশিকে না পেয়ে পার্কের এদিকেই এলো। দূর থেকে তাকে দেখতে পেয়ে ছুটতে আসলো। এসে মাথায় একটা চাটি মেরে বলল, তুই এখানে কি করছিস? তাহিদ উঠে দাঁড়ালো, মনে মনে বিরক্ত হলো। কত কি বলে সবেই কান্না থামেছিল, আর এই ছেলে এসে আবার মারলো। এখন আবার শুরু করবে, কিন্তু না, তাকে অবাক করে দিয়ে আরশি বসার জায়গা থেকে উঠে দাঁড়িয়ে রায়ানের মাথায় চাটি মারল। মারলি কেন, লায়ানের বাচ্চা? রায়ান সে কথার উত্তর না দিয়ে তাহিদের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। তাহিদ নিজে থেকেই বলল, আমি একটু হাঁটতে এসেছিলাম, এসে দেখে এখানে বসে কান্নাকাটি করছে। আমি পুরো স্কুল খুঁজে না পেয়ে এদিকে আসলাম। যাই হোক, ধন্যবাদ। তাহিদ সৌজন্যবোধক একটু হেসে চলে গেল। রায়ান আরশির হাত শক্ত করে ধরে বলল, চল, তুই হাত চালা, আমালে আমি ধরবো। রায়ান কিছু না বলে ছেড়ে দিল। আশিও তার মতো শক্ত করে হাত ধরে হাঁটতে লাগলো। চোখ বন্ধ করেছিল। ধীরে ধীরে আশিকার হাত ধরায় রায়ান হাতে ব্যথা পাচ্ছে। দিন আশিকার হাতের যত্ন করে রান্না, কথাবার্তা, আশিকা থামলো। এই কয়েক পাতা জুড়ে যে শুধু আশি এই কথা বুঝতে তার আর সময় লাগলো না। কয়েক পাতা বাদ দিয়ে শেষের দিকে গেল। শুধু বিড়বিড় করে বলল, লেখা আছে, যদি যেতে না দেই কিছু সত্য জানার অধিকার কারণে ঠাস করে দরজা লাগিয়ে দিল। আর আগে লেখা নেই, রীতিমতো শরীর জ্বলছে। বেশ কয়েকবার করে নেড়ে চেড়ে দেখলো, না আর কিছু নেই। মাঝের সময়টায় কি হয়েছে কেন কিছু লেখেনি, তাহলে ভাবতে না। তার একদম শেষ পাতে গিয়ে দেখলো দুটো লাইন লেখা। চোখে দেখা সবসময় সত্যি হয় না, মন যা বলে তাও সবসময় মিথ্যা হয় না। দৌড়ে গিয়ে বালিশটা তুলে এনে দাঁড়ালো। 3 দিন যাবত ডায়েরি তার কাছে। তাহিদ জানতে পারলে কি হবে ভাবতেও খুলে দেখে রসগোল্লা দাঁড়িয়ে চাইলো না। চুপি চুপি জায়গা চিনে সাইকেলে রাখতে গেল। বিড়বিড় করে বারবার বলছিল, আজ যেন নেতা সাহেব দরজা খুলে ঘুমায় বেরিয়ে এসেছিল। আশিকা হলে অনেকক্ষণ যাবত ডায়েরিটা নিয়ে হাত দিয়ে অতঃপর লক খুলে গেল। আশিকা পা টিপে টিপে ভিতরে ঢুকলো। তাহিদ উল্টো দিকে ঘুরে ঘুমাচ্ছে। আশিকা যেই না ডায়েরি রেখে বের হতে যাবে, তাহিদ হালকা নড়ে চড়ে উঠল। আশিকা ভয়ে নিচে বসে পড়ল। মিনিট খানেক পর তার সারা শব্দ না পেয়ে ধীরে সুস্থে উঠে বেরিয়ে গেল। রুমের দরজা আবার ভিজিয়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আশিকা চলে যেতেই তাহিদ উঠে বসল। দরজার দিকে তাকিয়ে মুচকি হাসলো। ডায়েরিটা আলমারিতে রেখে এবার দরজা লক করে আবার শুয়ে পড়ল। আরশি এসে তুরফার সাথে দেখা করতে, কিন্তু আরশি তার সাথে কোনো কথাই বলছে না। 2 মাস যাবৎ মেয়েটার কোনো খবর নেই। আজকে হুট করে এসে বলছে সে কাল চলে যাচ্ছে, তার ভিসা রেডি। মামার বাড়ির আবদার। আধা ঘন্টা যাবৎ তুরফা তাকে মানানোর চেষ্টা করছে, কিন্তু সে কোনো কথা শুনতে রাজি নয়। তবুও নিজের মতো বকবক করেই চলেছে সে। হুট করে জানালার দিকে চোখ যেতেই দেখলো তাহিদ দাঁড়িয়ে আছে। চমকে উঠল তুরফা। বকবক থেমে গেল। হঠাৎ থেমে যাওয়া দৃষ্টি অনুসরণ করে আরশিও সেদিকে তাকালো, কিন্তু চমকালো না। দৃষ্টি সরানোর আগেই তুরফা উঠে দাঁড়িয়ে বলল, চল অন্য জায়গায় গিয়ে বসি। আরশি এবার কথা বলল, তাও দ্বিমত পোষণ করলো, না যাব না, এখানেই থাকবো। তুরফা ঘাবড়ে যাওয়া কণ্ঠে বলল, আমার এখানে ভালো লাগছে না, চল প্লিজ। ভালো না লাগার কারণ কি তাহিদ তানশিকদার? তুরফা জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, না তা কেন হবে,
আর সে এবার কিছুটা রেগে গেল, বলল তোর সমস্যা কি বলতো, তুই সবসময় এই ব্যাটাকে দেখে কেন পালাস? তুরফা আমতা আমতা করে বলল, কই না তো, তুই সত্যিটা বলবি নাকি আমি চলে যাব? তুরফা দীর্ঘশ্বাস পেল। আশি যখন টের পেয়েছে না বলা পর্যন্ত সে থামবে না, বলবো তবে এখানে না, চল। আশি উঠে দাঁড়ালো, যেতে যেতে আরেকবার তাহিদের দিকে তাকালো। এই লোককে তার কেন জানি না বড্ড চেনা চেনা লাগে। কি হলো, এখনো চুপ করে কেন বল? তুরফা লম্বা শ্বাস টেনে বলল, তুই তো জানিস ভাইয়া পুলিশ, জানি ইন্সপেক্টর শৌখিন মাহমুদ, আর এটাও জানি আমার বোনের জন্য দেয়া না। তুরফা মুখ ভেঙচি দিয়ে টোন মেরে বলল, শুধু তোর বোনই বুঝলো না, কাজের কথা বল। বলছি তো, অতীত 10 জন। ভাইয়া হন্তদন্ত হয়ে বাড়ি এলো। ভেতরে ঢুকেই তাড়াহুড়া করে আগে দরজা লক করলো, সাথে সাথে কেউ এসে দরজা নক করতে শুরু করলো। ভাইয়া ঘাবড়ে গেল, দৌড়ে এসে আমার হাতে একটা ফাইল দিয়ে বলল, এটা আর তুই এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়। বুঝলাম ভাইয়ার ভয়ের কারণ। আমি আর এই ফাইল, আমাকে প্রশ্ন করার সুযোগ পর্যন্ত দিল না, ধাক্কা দিয়ে রুমে ঢুকিয়ে দিল। দরজার করাঘাত আরও বাড়তেই গিয়ে দরজা খুলে দিল। আমি দরজার ফাঁক দিয়ে সব দেখছিলাম। কয়েকজন লোক আগে আগে ভেতরে ঢুকলো, শেষে ঢুকলো তাহিদ তানশিকদার। এসেই ভাইয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে বলল, কী অবস্থা ইন্সপেক্টর সাহেব? শৌখিনের চোখে চোখ রেখেই বলল, আলহামদুলিল্লাহ, আপনার? আলহামদুলিল্লাহ বললে সোফায় গিয়ে পায়ের ওপর পা তুলে বসল। বলল, শুনেছি তোর বোন নাকি ভালো চা বানাতে পারে, বাড়িতে মেহমান এসেছে, চা নাস্তা আনতে বলবি না? শৌখিন রেগে গেল, বলল, দেখ ভুলেও আমার বোনের কথা মাথায় আনবি না। তাহিদ হাসলো, চোখ দিয়ে কাউকে কিছু ইশারা করলো। সেই লোককে আমার রুমের দিকে আসতে দেখে আমি লুকিয়ে পড়লাম। ভাইয়া বাধা দেওয়ার চেষ্টা করতেই তাকে এসে দুজন ধরলো, আমাকে রুম থেকে টানতে টানতে নিয়ে গেল। শৌখিন বারবার আমাকে ছেড়ে দিতে বলছিল। তাহিদ শিকদার ধমকে উঠে বলল, চুপ, একটাও কথা নয়, ছেড়ে দেব তোর বোনকে, সেই ছবিগুলো আর ফাইলটা দিয়ে দে, চলে যাচ্ছি। শৌখিন চেঁচিয়ে উঠে বলল, অসম্ভব। সঙ্গে সঙ্গে তাহিদ উঠে এসে তুরফার মাথায় বন্দুক ধরে বলল, 3 গুনব, এর মধ্যে যদি রাজি না হোস তাহলে বুঝতেই পারছিস আমার আবার দয়া মায়া খুব কম। খবরদার তাহিদ শিকদার, তোকে আমি জানে মেরে ফেলবো, আগে নিজের বোনকে বাঁচা। একটু থেমে কাউন্ট করতে শুরু করলো, 1 2 3 বলার আগেই শৌখিন চেঁচিয়ে উঠল, তুরফা। গুলির বিকট শব্দে তুরফা নিজেও চেঁচিয়ে উঠল। তাহিদ গুলি তো করেছে, তবে উপরে। এক লোক এসে বলল, ভাই পেয়ে গেছি। তাহিদ 2 ভাই বোনকেই ছেড়ে দিল। চলে যেতে যেতে বলল, নেক্সট টাইম আমার থেকে দূরে থাকবি। গাড়িতে ওঠার সময় তাহিদ অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করলো, ছাড়, আপনার গুলিতে তো কখনো মিট যায় না? তাহিদ কড়া চোখে তাকিয়ে বলল, দেরি হয়ে যাচ্ছে গাড়ি স্টার্ট দিতে। তাহিদ হেলান দিয়ে চোখ বন্ধ করলো। কিছু সময় জোরে জোরে শ্বাস নিয়ে বলল, শুধুমাত্র নামটার জন্য আজ তোর বোন বেঁচে গেল, শৌখিন মাহমুদ। বর্তমান সেই মুহূর্তেই ভাইয়া ঠিক করে আমাকে বিদেশ পাঠিয়ে দিবে। আর তুই জানিস আমি এমনিতেই ভিতর ডিম, তাকে দেখলেই আমার সেই ভয়ঙ্কর চেহারার কথা মনে পড়ে যায়। তাহিদকে এমনিতেই এক চোখেও সহ্য করতে পারত না আরশি। এই ঘটনা শুনে তো আরও রেগে গেল। মনোভাব এমন, এক্ষুনি গিয়ে তাকে খুন করে আসবে। তুরফা তাকে 1 গ্লাস পানি খেতে দিল। পানি টানি খেয়ে বলল, ওই ফালতু নেতার জন্য তুই চলে যাবি? তুরফা করুণ চোখে তাকালো, বলল, তুই তো জানিস আমি ছাড়া ভাইয়ার আর কেউ নেই। আমিও প্রথমে রাজি হইনি, কিন্তু আমার সাহসী ভাইকে যখন আমার জন্য ভয় পাওয়ার দৃশ্য চোখের সামনে ভেসে উঠল, তখন আর না করিনি। শত্রুরা সবসময় দুর্বলতায় আঘাত করে। তোদের কাজে তোরা সফল হলে আমি আবার ফিরে আসব। এ কথার পরিপ্রেক্ষিতে আরশি আর কিচ্ছু বলল না। তার চোখের সামনে বারবার আশিকার চেহারা ভেসে উঠছিল। রায়ান অফিসে যাচ্ছিল। মাঝ রাস্তায় কিছু লোকের মারামারি দেখে গাড়ি থামিয়ে তাদের
ছাড়াতে গেল। তাদের মধ্যে উপস্থিত হওয়ার পরপর তারা একে অপরের মারামারি বন্ধ করে রায়ানকে মারতে শুরু করলো। এভাবে হুট করে অ্যাটাক করায় রায়ান পেরে উঠছিল না, পড়ে পড়ে মার খাচ্ছিল। রঙ্গন মায়ের কবর জিয়ারত করতে এসেছে, এই রাস্তা ধরেই ফিরছিল। কাকে মার খেতে দেখে ছেলের মতো সেও এগিয়ে গেল। যাওয়ার আগে রাস্তায় পড়ে থাকা একটা রড তুলে নিল। পেছন থেকে গিয়ে কয়েকটাকে আঘাত করতেই সবাই রায়ানকে ছেড়ে দিয়ে রঙ্গনের দিকে তেড়ে এলো। এবার রায়ানও উঠে হাতে একটা ইট নিল। এ পর্যায়ে রাস্তার কিছু মানুষজনও এগিয়ে গেল। গুন্ডাগুলো গণকেলানি খাওয়ার আগেই দৌড় দিল। রায়ান বাবাকে গিয়ে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি ঠিক আছো তো? রঙ্গন ছেলের ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত সতর্কতার সাথে হাত দিয়ে মুচকে এসে বলল, তোর মতো নাকি পড়ে পড়ে মার খাবো? এখনো গায়ের জোর দেখেছিস? এমন 100 জনকে কুপকাত করে দিতে পারবো। বাবার কথা বলার ধরন শুনেই রায়ান নিজেও হাসলো, আর কথা বাড়ল না। রঙ্গন তাকে নিয়ে আগে ডক্টরের কাছে ছুটলো। ভর্তির আর 10 দিন বাকি। আরশি আমাদের হাতে এখনও পাকাপোক্ত কোনো প্রমাণ নেই, কি করবে এখন? আরশি শান্ত চোখে তাকালো, ভাঙা গলায় বলল, ছোট বাবার ফাঁসিও সেই দিন ভুলে গেলে? রায়ানের চোখ দুটো লাল হয়ে উঠল। গম্ভীর গলায় বলল, আমি কিছু ভুলি না আরশি। আমাদের কি আর কিছুই করার নেই? প্রমাণ ছাড়া আমরা কি করব? আরশি কিছু সময় কিছু একটা ভাবলো, অতঃপর বলল, চলো ছোট বাবার সাথে দেখা করতে যাই। ছোট মামা আমাদের সাথে দেখা করবে না? করবে। এত বছরে তো আমরা কমবার যাইনি আরশি, দেখা করেছে, এবার করবে। এত জোর দিয়ে কেন বলছিস? সত্য বের করতে মাঝে মাঝে মিথ্যার হাত ধরতে হয়। মাথায় কি চলছে তোর? গেলেই বুঝতে পারবে। এখন আর কখন? সময় আছে আমাদের হাতে। আচ্ছা চল, তবে কোনো গন্ডগোল করবি না। করবে না। দেয়ালের সাথে কিছু একটা আঁকিবুকি করছে এখন লোক। এমন সময় এক হাবিলদার এসে বলল, একজন আপনার সাথে দেখা করতে এসেছে। আবির পাশ ফিরল, সরাসরি বলল, চলে যেতে বলো। হাবিলদারকে আরশি কিছু টাকা দিয়ে 2টো লাইন শিখিয়ে পাঠিয়েছে। এবার তাই আড়ালো, আপনার আরশিমা ভীষণ অসুস্থ, দুনিয়াতে বোধহয় আর কয়েকদিনের অতিথি। তার শেষ ইচ্ছে আপনার সাথে দেখা করা। তাও যাবেন না? আবির চমকে উঠল, দেয়াল ধরে উঠতে উঠতে বলল, যাব। আমার আরশিমার কি হয়েছে? নিয়ে চলো আমাকে। আরশি টেনশনে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। রায়ান মেজাজ দেখিয়ে দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। কি দরকার ছিল এত বড় মিথ্যা বলার? ছোট মা জানতে পারলে ভীষণ কষ্ট হবে, কিন্তু কে শোনে কার কথা? শুনেও বা কী হবে? এটা ছাড়া তো উপায়ও ছিল না। কিন্তু মামা কি আসবে? এসব ভাবতে ভাবতেই কেউ এসে ডাকলো, আরশিমা। রায়ান আরশি দুজনেই চমকে তাকালো। অবশেষে দেখা মিলল। আরশি ছুটে গিয়ে রডের ফাঁকা দিয়ে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করলো, না পেরে কেঁদে ফেললো। রায়ান নিজেও একই কাজ করলো, কিন্তু সেও পারল না। তবে আরশির মতো সে কাঁদতেও পারল না। সোজা হয়ে দাঁড়িয়ে আবিরের দিকে তাকালো। চুলগুলো 90% পাক ধরেছে, শরীরে ক্লান্তির ভাব, চোখের নিচে 2 ইঞ্চি পর্যন্ত ডার্ক সার্কেল পড়ে গেছে। অথচ বাচ্চাকালে মামার শরীর থেকে যে গন্ধটা আসতো তা এখনও ফিল করলো। মানুষটাকে এত বছর পর দেখেও শান্তি লাগছে। মানুষ কত অদ্ভুত, তাই না? কেউ অল্পতেই খুশি হয়ে যায়, কেউ আবার সব পেয়েও খুশি হয় না। আবির ঝাপসা দৃষ্টিতে চেয়ে বলল, তোর কি হয়েছে আরশিমা? আরশি আবিরের হাত তার মাথায় রেখে বলল, ছোট বাবা, আমার শেষ ইচ্ছে, আমি সব সত্যি জানতে চাই। কি হয়েছিল সেদিন? আবির বারবার কথা এড়িয়ে যেতে চাইল, কিন্তু পারল না। আরশি নাছোড়বান্দা, কোনোভাবেই আজ সব সত্যি না জেনে যাবে না। আবার তার অসুস্থতার কথা শুনে আবির বেশ ইমোশনাল হয়ে গেল। এক পর্যায়ে গলেও গেল, স্বীকার করলো সব বলবে। আবির নিচে বসে পড়ল। তার দেখা দেখে আরশি রায়ানও বসলো। বেশ কিছু সময় নীরবতা পালন করলো সকলেই। অতঃপর ধীরে ধীরে মুখ খুলল। অতীত। সারা রাত জেগে থাকার ফলে আবিরের চোখ দুটো ফোলা লাগছিল। আবির ড্রাইভিং সিটে গিয়ে বসতেই চয়ন বলল, ভাই আপনার চোখ মুখ কেমন যেন লাগছে, আমি গাড়ি চালাই না হয়? আবির ভ্রুকুসকে বলল,
কেন, পরপারে চলে যাওয়ার ভয় হচ্ছে? না না, তবে বসো চুপচাপ। চয়ন গিয়ে পাশে ছিটে বসলো। তখন চোখ গেল গেট দিয়ে এক ভিক্ষুক বেরিয়ে যাচ্ছে। তবে একটা জিনিস দেখে তার চোখ আটকে গেল। আবিরকে দেখিয়ে বলল, ভাই ভিক্ষুকটাকে দেখুন। কেন? পরনে ছেঁড়া পাঞ্জাবি পায়জামা, অথচ পায়ে দামি বুট। আবির সে কথা পাত্তা না দিয়ে গাড়ি স্টার্ট দিল। যেতে যেতে বলল, কেউ দান করছে হয়তো, হতে পারে। মুখে বলল, মনে মনে তার কেন জানি না সন্দেহ হলো। ঘণ্টাখানেক গাড়ি চালানোর পরে আবিরের মনে হলো গাড়ি ব্রেকের কাজ করছে না। বারবার চেষ্টা করার পরেও গাড়ি ব্রেক করতে পারলো না। এভাবে বেপরোয়াভাবে গাড়ি চলতে দেখে চয়ন বলল, কি হয়েছে ভাই, কোনো সমস্যা? আবির উত্তেজিত কণ্ঠে বলল, কেউ গাড়ির ব্রেক নষ্ট করে দিয়েছে চয়ন, কাজ করছে না। কি? চমকালো চয়ন। বলল, আমার আগেই সন্দেহ হচ্ছিল ওই লোককে, আমি বুঝতেও পারিনি। আচ্ছা বাদ দিন, আমি ওপাশে যাই, আপনি এপাশে থাকুন। না না, ওটা আরও রিস্ক, এখন মানুষজনের ক্ষতি হয়ে যেতে পারে। নিরিবিলি রাস্তা ধরুন। ঠিক আছে। আবির এক শুনশান রাস্তা ধরলো। 1 ঘন্টা যাবৎ চেষ্টা চালানোর পরেও যখন সফল হলো না, তখন হতাশ হয়ে গেল আবির। চয়ন তখন বুদ্ধি নিল, ভাই সামনে বড় একটা খাল, গাড়ি সোজা ওদিকে নিয়ে চলুন। খালে পড়ার আগে আমরা সুযোগ বুঝে লাফ দিয়ে দিব। আবির চমকে তাকালো, বলল, এটা আরও রিস্ক চয়ন, যদি তোমার কিছু হয়ে যায়, তোমার বউ বাচ্চার কি হবে? চয়ন একগাল হেসে বলল, কিছু হবে না, আর ভাইয়ের ওপর আমার বিশ্বাস আছে, তিনি ঠিক দেখে শুনে রাখবেন, আপনি সাবধানে থাকুন। আশু মামনির কিন্তু। আবির শেষ করতে দিল না, তার আগেই বলল, তারও সবই আছে, তবে কিসের ভয়, চলুন, আর কিছু হবে না। আবির তাই করলো। শরীর তরতর করে ঘামছে। তার এক হাত দিয়ে কোট খুলে নিচে রাখলো। শেষ মুহূর্তে এসে দুজনেই প্রস্তুতি নিল। 1 2 3। আবির রাস্তার উপরে গিয়ে পড়লো, কিন্তু শেষ মুহূর্তে আবিরের কোটের সাথে চয়নের পা বেঁধে যাওয়ায় লাফ দিতে একটু দেরি হতে ভুল করে খালের মধ্যে লাফ দিল। আবির চেঁচিয়ে উঠল, চয়ন! কিন্তু সেই মুহূর্তে আর কিছু করার ছিল না। টিভিতে বড় বড় করে হেডলাইন দেওয়া হলো, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে অনুভব মির্জার অ্যাসিস্ট্যান্টকে মেরে ফেললেন তারই ছোট ভাই আবির মির্জা। নিউজ দেখে বাড়ির সকলে থমকে গেল। তৃতীয়বারের মতো ভোটে দাঁড়িয়েছিল সে। তাকে নামানোর কম চেষ্টা করছে না বিরোধী দলের লোক। তাই বলে এমন একটা সেন্সিটিভ বিষয় নিয়ে এরকম একটা নিউজ ছড়ানো মারাত্মক রেগে গেল অনুভব। ফোন দিয়ে মিডিয়ার লোকজনকে রাগের বশে ফোন কলে হুমকি ধমকি দিতে গিয়ে সেই কলও ভাইরাল হয়ে গেল। চয়নের মৃত্যুর খবর শুনে তাহিদ আর তুরফা হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। তুরফা আগে আগে দৌড়াচ্ছিল, পেছনে তাহিদ। কোনো হুঁশ নেই তার মধ্যে। তাহিদ বারবার পেছনে থেকে ডাকছিল, মা মাঝ রাস্তায় যেও না, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কে শুনে কার কথা? সে এক অন্য জগতেই বাস করছে। চারপাশে কোনো শব্দই তার কানে আসছিল না। বেখেরাতে সে কখনো মাঝ রাস্তায় চলে গেছে টেরই পায়নি। তাহিদ বারবার ডাকছিল, সেই এখনই একই কথা আরেকবার রিপিট করার আগেই একটা ট্রাক এসে তুরফাকে পিষে চলে গেল। তাহিদ একদিনে একসাথে এত কিছু সহ্য করতে পারল না, আর দাঁড়িয়ে থাকতে পারল না। চোখের সামনে ধীরে ধীরে সব কিছু ঝাপসা হয়ে উঠল।